ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছে, বড় জয়, বড় অ্যাচিভমেন্ট। কিন্তু ধর্মেন্দ্র প্রধান ছিল বাড়ির সিকিউরিটি গার্ডের অফিসার, কিন্তু সিকিউরিটি এজেন্সি যে ছিল সেই এজেন্সি এখনো রয়ে গেছে। এনটিএ বাতিল করতে হবে, 2 এনইপি বাতিল করতে হবে এবং 3 যে ছাত্রদের নামে যে মিথ্যা মামলা হয়েছে সেগুলো বাতিল করতে হবে। আমাদের এই প্রশ্ন রয়ে গেল যে যিনি একসময় কয়লা মন্ত্রী ছিলেন, হঠাৎ তিনি আজকে শিক্ষামন্ত্রী, তো আমাদের শিক্ষা ব্যবস্থাটি কতটা সিকিউর হলো। প্রহ্লাদ যোশীকে দেখে তো মনে হচ্ছে না খুব একটা কিছু হবে, মানে সিজন 2 একটা আসতে চলেছে, এটাই আমার মনে হয়েছে। হ্যাঁ, এডুকেশন মিনিস্টার হিসেবে যদি দেখি তাহলে সোনাম বাঞ্চুককেই চাই। এটা রিজার্ভেশন তুলে দিয়ে নয়, রিজার্ভেশনের ব্যবস্থার ক্ষেত্রে আপনাকে আরো মানে যাতে কোনো গলদ না থাকে, কাকে আপনি রিজার্ভেশন হিসেবে রেকগনাইজ করছেন, এসসি হিসাবে, এসটি হিসাবে, ওবিসি হিসাবে, সেই ক্ষেত্রে আপনাকে প্রশাসনিক দিক ঠিক রাখতে হবে। অবিলম্বে শিক্ষা ধ্বংসের নীল নকশা জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করতে হবে। যন্তর মন্তরের দীর্ঘ আন্দোলন এবং তার পরবর্তীতে আমরা দেখলাম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যিনি ছিলেন তিনি পদত্যাগ করলেন এবং ধর্মেন্দ্র প্রধানের পরবর্তীতে প্রহ্লাদ যোশী তিনি শিক্ষামন্ত্রী হলেন। যারা আন্দোলন করছিলেন কংগ্রেস জনতা পার্টির তরফ থেকে এবং রাজ্যের একাধিক জায়গা থেকে, দেশের একাধিক প্রান্ত থেকে ছাত্ররা সমন্বিত হয়েছিল এবং তারা দাবি তুলেছিলেন রেজিগনেশনের, এবং সেখানেই মনে হয়েছিল রেজিগনেশন হয়েছে, তাদের আন্দোলন এবার শেষ হয়েছে, বাড়ির পথে ফিরেছে। কিন্তু এখনো কিন্তু অনেক সমস্যা, অনেক দাবি মেটেনি, এমনটাই দাবি করছে বাম সংগঠনের তরফ থেকে, ছাত্র সংগঠনের তরফ থেকে। তারা ঠিক কি বলছেন আপনাদের শোনাবো। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছে, বড় জয়, বড় অ্যাচিভমেন্ট। কিন্তু ধর্মেন্দ্র প্রধান ছিল বাড়ির সিকিউরিটি গার্ডের অফিসার, কিন্তু সিকিউরিটি এজেন্সি যে ছিল সেই এজেন্সি এখনো রয়ে গেছে। যেই এজেন্সির আওতাধীন এই ধরনের পেপার লিক হয়েছে সেই এজেন্সিকে আমরা সরাতে চাইছি। আমরা তো চাই যে সরকার, সিবিএসসির মতো কোনো সংস্থা, এরা সরকারি সংস্থা, তারা এই দায়িত্ব নিক না। সরকারে বিজেপি থাকুক কোনো সেটা অসুবিধার নয়, কিন্তু সরকারি সংস্থার মধ্যে দিয়ে সরকারি পরীক্ষা হোক। কোনো বাইরের বেসরকারি সংস্থা দিয়ে কেন পরীক্ষা হবে? কেন এই সংস্থা এনটিএ এরা কি বিজেপিকে টাকা দেয়? আমি প্রশ্ন করছি। এ তো মানে স্বামী বরের যে হানিমুন পিরিয়ডে যে ভালোবাসা, তার থেকে বেশি ভালোবাসা দেখছি। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সামনে অগাস্ট মাসের 1 তারিখ বোধ হয় কি গার্লফ্রেন্ডস ডে নাকি আছে শুনছিলাম ফেসবুকে, এখন তো এগুলো ভাইরাল। কি তার থেকে বেশি ভালোবাসা এনটিএর সাথে? নিশ্চয়ই নয়। আশা করব সরকার বুঝবে যে আমাদের দাবিটা কি, আমাদের দাবিটা ন্যায্য দাবি। এনটিএকে সরাও, সরকারি কোনো সংস্থাকে দিয়ে পরীক্ষা করাও। আমরা কি বলছি, শিক্ষায় যে বেসরকারীকরণ হয়েছে, যেই বেসরকারীকরণের জন্য শিক্ষায় খরচ বেড়েছে, শিক্ষায় ব্যাপক হারে খরচ বাড়ছে। গরিব ছেলেমেয়েরা, আজকে তুমি আমি, আমরা যারা সাধারণ ঘর থেকে আসি, তুমি একটা রেপুটেড জায়গায় এখন কাজ করছো, অনেক লড়াই করেছো, লড়াই করে আজকে জায়গায় উঠে এসছো। আমরা গবেষণা করছি, কেউ চাকরি করছে, কাজ করছে। কেন আসতে পেরেছি? কারণ আমাদের একটা সরকারি শিক্ষা ব্যবস্থা ছিল। আমি হয়তো স্কুলে পড়েছি, প্রাইভেট স্কুলে, কিন্তু আমি যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি, এখনো যে বিশ্ববিদ্যালয়ে পড়ছি, সেটা গভর্নমেন্ট জায়গায় আছি, পড়েছি বলে যে খরচ হয়েছে সেটা হয়তো অনেক অনেক কম, 10 গুণ 20 গুণ কম। শিক্ষায় বেসরকারীকরণের বিরুদ্ধে এই শিক্ষানীতির মধ্যে যে মৌলবাদী কায়দা আছে, এই শিক্ষানীতির মধ্যে যে সিলেক্টেড ওয়েতে ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার যে ব্লু প্রিন্ট আছে, এর বিরোধিতা আমরা করছি। আমরা তো বলছি না একেবারে নির্বাচন সরকারকে ফেলে দাও, যেটা অনেকে ভাবছে, হয়তো একেবারও নয়। ভারতবর্ষের রাজনীতি ভারতবর্ষের স্টাইলে হবে। এখানে কোনো বাংলাদেশ, নেপাল এই লাইনে হবে না। এখানে যে সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই, প্রথমত এখন তো ভোটের কথা আমরা বলছি না, আগামী দিনে ভোট আছে 29 সালে। একদম মানুষ যদি, আচ্ছা আমি একটা আন্দোলন করছি, এই আন্দোলনের মধ্যে দিয়ে একটা পারসেপশন তৈরি করছি। মানুষ সে পারসেপশনের পক্ষে হ্যাঁ বলতে পারে, না বলতে পারে। মানুষ যদি মনে করে যে এই সরকার যা করছে ঠিক করছে, তাদের রেখে দেবে। আর যদি মনে করে যে না, ঠিক করছে না, আমরা ঠিক, তাহলে আমাদেরকে সুযোগ দেবে। মানে আমাদের সুযোগ দেওয়া মানে বিজেপি বিরোধী কোনো সরকারকে আনবে। আমরা সে কথা বলছি। আর এখন সরকার ফেলে দেওয়া না ফেলে দেওয়ার কথা উঠছেই না। এটা শিক্ষার জন্য লড়াই। আমাদের আজকে মূল প্রধান 3টে দাবি রয়েছে। এক হচ্ছে এনটিএ বাতিল করতে হবে, 2 এনইপি বাতিল করতে হবে এবং 3 যে ছাত্রদের নামে যে মিথ্যা মামলা হয়েছে সেগুলো বাতিল করতে হবে। মূলত এই 3টে দাবি নিয়ে আজকে আমাদের রাস্তায় নামা। আচ্ছা, একাধিক বারবার গত শুক্রবার যে ঘটনা ঘটেছিল তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। আপনাদের মিছিলে, আপনারা যে মিছিল আয়োজন করেছেন তার মধ্যে অনেকেই ঢুকেছিল বহিরাগত, আপনার তরফ থেকে বারবার বলা হচ্ছে। এবং সেখানে বিভিন্ন রকম ভাবে আক্রমণের শিকার সাংবাদিক এবং আপনাদেরও বেশ কয়েকজন কর্মী আহত হয়েছিল। বিষয়টা হয়েছে যারা আক্রমণ করেছে, আমাদের দাবি তাদের চিহ্নিত করা হোক, তাদেরকে শাস্তি দেওয়া। কিন্তু
কোনো সাধারণ ছাত্রছাত্রীকে যাতে মিথ্যা মামলায় ফাঁসানো না হোক, যারা আক্রমণ করেছে আক্রমণকারীদের চিহ্নিত করা হোক, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা করা হোক। তিনি সাংবাদিকদের আক্রমণ করুক, ছাত্রদের আক্রমণ করুক, পুলিশদের আক্রমণ, যাদেরই আক্রমণ করেছে, যাদেরই উপর আক্রমণ হয়েছে, অত্যন্ত ধিক্কার জানাই আমরা, আক্রমণ হওয়া উচিত ছিল না। অবশ্যই সবাইকে চিহ্নিত করা এবং তাদেরকে শাস্তি দেওয়া হোক। একটা দাবি উঠছে এই মঞ্চ থেকে, শুভম ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনের জন্য একটা দাবি। প্রহ্লাদ যোশী একই রকম ভাবে বলা হচ্ছে যে উনি আরএসএস আরএসএস এর লোক, প্লাস উনি একসময় দেখা গেছেন যে উনি একসময় কয়লা মন্ত্রী ছিলেন, এখন শিক্ষামন্ত্রী। এবং আমাদের এই প্রশ্ন রয়ে গেল যে যিনি একসময় কয়লা মন্ত্রী ছিলেন, হঠাৎ তিনি আজকে শিক্ষামন্ত্রী, তো আমাদের শিক্ষা ব্যবস্থাটি কতটা সিকিউর হলো? আমরা তো, আমাদের লড়াই আন্দোলন ছিল শিক্ষা ব্যবস্থাকে সিকিউর করা, ভালো করা, তো সেই প্রশ্ন আমাদের রয়ে যায়, সেখান থেকেই দাবি উঠছে আমাদের। তাহলে শিক্ষামন্ত্রী কাকে চাইছেন? আমরা যোগ্য কাউকে চাইছি, ওনারাই বসেন, আমাদের অসুবিধা নেই, যোগ্য কাউকে চাইছি। আপনি বলুন, আজকে যিনি কয়লা দেখছেন, কাল তিনি শিক্ষা দেখবেন, কাল তিনি অন্য কিছু দেখবেন। একটা মন্ত্রী হচ্ছেন মানে তিনি যথেষ্ট জ্ঞান আছে সেই বিষয়ে তিনি দেখবেন। তার মানে আমাদের মন্ত্রীদের জ্ঞান নেই বলতে? আমরা কারোর জ্ঞান নেই বলছি, আমরা বলছি উনি কয়লা মন্ত্রী ছিলেন, কয়লা তো কয়লা বিষয়ে অনেক বেশি জেনেছিলেন। আজকে উনি হঠাৎ শিক্ষামন্ত্রী, আজকে কালকে অন্যদিন হঠাৎ একটা অন্য কোনো মন্ত্রী হয়ে গেলে, মানে আমাদের তো একটা প্রশ্ন থেকে যায় সাধারণ ছাত্রছাত্রীদের, যে আজ যারা কিছুদিন আগে আগে কয়লা মন্ত্রী দেখে অভ্যস্ত, তিনি আজকে শিক্ষামন্ত্রী দেখলে আমাদের সত্যি অসুবিধা হয় মেনে নিতে, যে উনি কোন বিষয়ে আমাদেরকে উনি কি আদতে আমাদেরকে ভীষণভাবে, মানে কি বলবো, সমৃদ্ধ করতে পারবেন? এটা আমাদের প্রশ্ন রয়ে যায়। প্রহ্লাদ যোশীর ব্যাকগ্রাউন্ডটা একটুখানি চেক করে দেখবেন তো, মানে বিলকিস বানো রেপিস্টদেরকে ছেড়ে দেওয়া থেকে শুরু করে উনি কয়লা মন্ত্রী হিসেবে কি কি স্ক্যামস করেছেন, উনি কি বলে জানো, আমাদের রিসেন্টলি এক্সাম টিপস হিসেবে তু করে দেখাচ্ছে একটা কাগজ ফোল্ড করে। মানে এই জোকার, এই ক্লাউন আর এই ক্রিমিনাল এখন আমাদের এডুকেশন মিনিস্টার। মানে ধর্মেন্দ্র প্রধান একজন যদি ভাইরাস হয়, একে সরিয়ে আমরা জার্মকে এনেছি একটা। তো অবভিয়াসলি আমরা এটাকে নিয়েও দাবি তুলছি যে এটা আমরা একদম ভালো একটা রিফর্মড, একটা ইমপ্রুভড এডুকেশন সিস্টেম চাই। প্রহ্লাদ যোশীকে দেখে তো মনে হচ্ছে না খুব একটা কিছু হবে, মানে সিজন 2 একটা আসতে চলেছে, এটাই আমার মনে হয়েছে। এডুকেটেড নন বলছেন? অবভিয়াসলি না, অবভিয়াসলি শুধু এডুকেটেড নয় বলে না, তার ব্যাকগ্রাউন্ডটা চেক করলেও বোঝা যাবে। মানে তার যত কাণ্ড কারখানাগুলো রয়েছে, সে কি করে আবার একটা এডুকেশন মিনিস্টার হয়ে গেল, ভাবতেই অবাক লাগছে। তাহলে আপনারা কাকে চাইছেন এডুকেশন মিনিস্টার হিসেবে ভারত? সোনাম ওয়াংচুক। সেনামন্ত্রী চাইছেন? ইয়েস। পদ্ধতি রয়েছে, সব পদ্ধতি মানে পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির দিকটা আমি এখন অতটা যাচ্ছি না, তবে হ্যাঁ এডুকেশন মিনিস্টার হিসেবে যদি দেখি তাহলে সোনাম ওয়াংচুককেই চাই। একটা বিষয় বারবার বিজেপি দল থেকে বেরিয়েছিল এই বিষয়টা, আজকে আরো তারা ওই পয়সা দিয়ে লোক এনেছে দেখলাম, হ্যাঁ কিছু লোককে এনেছে দেখলাম, যারা তৃণমূল করতে হয় কদিন আগে, 4 তারিখের আগে। হবে তো, কিসের আজাদি দেখাতে হবে। যদি বলে ভারত থেকে আজাদি, অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক। যদি বলে ভারত থেকে আজাদি, যদি বলে ভারতকে বিচ্ছিন্ন করব, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কাছ থেকে কইমা, আমার ভারতবর্ষের ম্যাপ, এই ম্যাপের উপর যদি আক্রমণ হয়, ব্যবস্থা হবে। আমরা বলছি, আমরা বামপন্থীরা রক্ত দিয়ে ভারতবর্ষ করেছি, যেরকম অন্যান্য রাজনৈতিক শক্তিরা ছিল, যদিও আরএসএস ছিল না, আরএসএস তো উল্টো দিকে ছিল, যারা এখন জানে না ইতিহাস, কংগ্রেস ছিল, অন্য রাজনৈতিক দল ছিল। ভারতবর্ষের সার্বভৌমত্বকে আক্রমণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা ভারত সরকার নিলে তার পক্ষে আমরা সওয়াল করব। অপারেশন সিন্দুরের সময় বলেছি যে অপারেশন সিন্দুরের মতো অপারেশন আমেরিকা যখন ওই মারলো, একটা জাহাজে মারলো কদিন আগে, ওই কি একটা প্রণালীতে, হরমোজ প্রণালীতে মারলো, সেখানে 3 জন ভারতীয় মারা গেল। আমরা বলেছি আমেরিকার একটা অভিযান করুক মোদী সরকার, আমরা পাশে থাকবো। করার সাহস হয়নি। মালিকার বৃত্তের সম্পর্ক, হ্যাঁ গুড পয়েন্ট। কিসের আজাদি? তাই তো, আজাদি মানে ভারত থেকে আজাদি নয়, আজাদি মানে ভুকমারি থেকে আজাদি, আজাদি মানে ব্রাহ্মণ্যবাদ থেকে আজাদি, আজাদি মানে মনুবাদ থেকে আজাদি, আজাদি মানে আরএসএস থেকে আজাদি, মৌলবাদ থেকে আজাদি। কেন বলছি? কারণ আমরা রাজনৈতিক একটা স্বাধীনতা পেয়েছি, যেটাকে আমরা রিজার্ভেশন থেকে আজাদি চাইছেন। কেন চাইবো? তাহলে আগে তো কাস্ট সিস্টেমও তুলতে হবে, তুলুন। কেন বলছি? আচ্ছা, আমরা ট্রেনে বাসে চড়িত রিজার্ভেশন কি সকলের আপনার জন্য হয়েছে? আমি আপনার পয়েন্টে আসছি। আমরা ট্রেনে বাসে চড়িত, ট্রেনে বাসে দেখবেন মহিলাদের জন্য রিজার্ভ সিট থাকে। কেন থাকে জানেন? না, মানে আমি আপনার কথাতেই আসবো, আমি আপনার কথা আমি বুঝেছি, কোয়েশ্চেন বুঝে গেছি কেন থাকে। কারণ মহিলারা আমাদের সমাজে এখন, আমরা পুরুষরা যতটা মানে সুযোগ পাই, ওই সুযোগ মহিলারা পায় না, তারা অনেক পিছিয়ে। এই যে আপনি এখন সাংবাদিকতা করছেন, আপনার লড়াইটা অনেক কঠিন যেন এনি মেল জার্নালিস্ট, আমি আপনাকে স্পেসিফিক্যালি বলছি, এবং আপনাকে অনেক বেশি লড়তে হয়েছে এই লড়াইটা করার জন্য। যে কোনো পিছিয়ে পড়া অংশের মানুষ সামাজিকভাবে, লিঙ্গগত কারণে, যে কোনো জায়গায় পিছিয়ে পড়া মানুষের কে এগিয়ে আয় না, স্টার্টিং লাইন সেম করার জন্য রিজার্ভেশন সিস্টেম আনা হয়েছে। আমি তো নিজে জেনারেল থেকে বিলং করি, আমি তো বলছি
আজকে আমি যে সুযোগগুলো পেয়েছি, আমার অন্য একজন এসসি বা এসটি বা ওবিসি অংশের মানুষ আমার যদি 5th জেনারেশন লার্নার হয়, তাহলে তো 1st জেনারেশন লার্নার। তাহলে কিসের আলাদা? যারা টাইটেলে লিখবে ড্যাশ চ্যাটার্জি, ড্যাশ ব্যানার্জি, গাঙ্গুলি, তারা নিজের নাম থেকে পদবি সরাতে পারবে তো? যদি পারে পদবি সরাতে, তাহলে রিজার্ভেশন থাকবে না। তারা কাস্ট সিস্টেম যদি থাকে, রিজার্ভেশন সিস্টেম থাকবে। কাস্ট সিস্টেম তুলে দিন, জাতি ব্যবস্থা তুলে দিন, সবাই সমান হয়ে যাক সামাজিকভাবে। আমরা তো চাই সামাজিকভাবে সবাই সমান হোক। তখন আপনি যদি কাস্ট সিস্টেম রিজার্ভেশন তোলার কথা বলেন, বিজেপির মতন মঞ্চে হঠাৎ করে ব্রাহ্মণ বাচ্চা আজাদ, অবশ্যই ব্রাহ্মণ্য বাচ্চা আজাদি মানেটা কি? মানেটা বুঝতে হবে। আমি তো আপনাকে বলছি ব্রাহ্মণ্য বাচ্চা আজাদি। ব্রাহ্মণ্য বাচ্চা আজাদি মানে কি ব্রাহ্মণ থেকে আজাদি? না তো। ব্রাহ্মণ্যবাদ থেকে আজাদি মানে ব্রাহ্মণ্যবাদী সমাজের যে ব্যবস্থা, মানে সেই ব্যবস্থা কি এখনো রয়েছে? আছে তো, অবশ্যই আছে। পশ্চিমবঙ্গে আপনার এই রেসটা কম মনে হয়, কারণ দীর্ঘদিনের পশ্চিমবঙ্গে একটা প্রগতিশীল বামপন্থী একটা আবহাওয়া ছিল বলে। যদিও আমরা যে সমস্তটা একেবারে করে ফেলেছি আমি বলছি না, কিন্তু তাও কম্পেয়ার টু আপনি যদি বিহার, গুজরাটে যান, এখনো দলিত মানুষ তার ছায়া যদি পড়ে কোনো ব্রাহ্মণের উপরে, সেই দলিতকে পিটিয়ে মেরে ফেলা হয়। দলিত মানুষ মন্দিরে ঢুকছে, যে মন্দিরটা হয়তো ব্রাহ্মণরা বেশি যায়, তাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, এখনো আছে। এই জাতিবাদী যে সমস্যা, জাতিকে কেন্দ্র করে যে বৈষম্য, এই বৈষম্য যতদিন থাকবে রিজার্ভেশন দরকার পড়বে। ক্ষেত্রে মনে হয় না যার দরকার আর্থিক দিক থেকে সত্যি সহায়তা প্রয়োজন, তার খুব ভালো পয়েন্ট বলেছেন, খুব ভালো। আপনি এটা খুব ভালো পয়েন্ট বলেছেন যে তোমরা তো বামপন্থী রাজনীতি করো, তোমরা শ্রেণী আঙ্গিকে সমাজ ব্যবস্থাকে দেখো, মানে বড়লোক গরিব, মানে অর্থনৈতিক বিভাজন। যে কারণে আপনি এই প্রশ্নটা তুললেন, গরিব বড়লোক। একটা গরিব ব্রাহ্মণ একটা গরিব দলিতের কাছে যাবেন, একজন গরিব দলিত আর এক গরিব ব্রাহ্মণের কাছে যাবেন। একজন গরিব দলিতকে যেমন গরিবের সঙ্গে লড়তে হয়, তার সঙ্গে তার জাতিসত্তা নিয়ে লড়তে হয়। আর একজন গরিব ব্রাহ্মণকে শিখি, তার যেমন অর্থনৈতিক সমস্যার জন্য লড়তে হচ্ছে, তাকে তার জাতি সমাজে লড়তে হচ্ছে না। তাকে দিনের শেষে তার লোকেরা, পাড়ার লোকেরা বলছে একটা ব্রাহ্মণ, তাকে উচ্চ মর্যাদায় দেখছে, যেটা একটা কখনো একটা দলিতকে দেখছে না বা অব্রাহ্মণকে দেখছে না। ভারতবর্ষের মাটিতে খালি শ্রেণীগত বিভাজন নেই, ভারতবর্ষের মাটিতে জাতিগত বিভাজন আছে। ভারতবর্ষের মাটিতে জাতি একটা বড় সমস্যা, যে কারণে বাবা সাহেব আম্বেদকরকে উঠে আসতে হয়েছিল। বাবা সাহেব আম্বেদকরের সঙ্গে তো আমাদের কমিউনিস্টদের অনেক ক্ষেত্রে বিবাদ ছিল, অনেক বিরোধ ছিল। তা আমরা কেন বলি যে বাবা সাহেব আম্বেদকরের জয় ভীমের স্লোগানে আমরা কেন তাল মেলাই? আমরা যেরকম ইনকিলাব জিন্দাবাদও বলি, আমরা রিয়েলাইজ করেছি যে ভারতবর্ষে খালি শ্রেণীগত বিন্যাস নেই, জাতিগত বিন্যাস আছে। আর এই জাতিগত বিন্যাসের জন্য বড় অংশের মানুষকে এক্সপ্লয়েড হতে হয়, শোষণের মধ্যে পড়তে হয়। যে কারণে রিজার্ভেশন মানে কিন্তু স্টার্টিং লাইন সেম করা। যে অনেক ক্ষেত্রে দেখা যায় এই সার্টিফিকেটের ফেক সার্টিফিকেট তৈরি করা হচ্ছে, সেই সার্টিফিকেটগুলো যারা প্রদান করছে তাদের ক্ষেত্রে এই ব্যবস্থা নিতে হবে। এটা রিজার্ভেশন তুলে দিয়ে নয়, রিজার্ভেশনের ব্যবস্থার ক্ষেত্রে আপনাকে আরো, মানে যাতে কোনো গলদ না থাকে, কাকে আপনি রিজার্ভেশন হিসেবে রেকগনাইজ করছেন, এসসি হিসাবে, এসটি হিসাবে, ওবিসি হিসাবে, সেই ক্ষেত্রে আপনাকে প্রশাসনিক দিক ঠিক রাখতে হবে। জাতিবাদী ব্যবস্থা যদি থাকবে, রিজার্ভেশন আপনাকে রাখতে হবে। ক্যামেরায় শুভদীপের সঙ্গে সুমনের রিপোর্ট, বাংলাহান, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।